হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম অল অফ ইউ। আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্সের স্যার, তোমাদের মাস্টার, তোমাদের মেন্টর, তোমাদের গাইডার। তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস 10-এর লেকচার নাম্বার 2 নিয়ে। তো প্রথম ভিডিওতে আমরা ক্লাস 10-এর পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের প্রথম চ্যাপ্টার বাস্তব গ্যাসের আচরণ নিয়ে ডিসকাস করছিলাম। তো প্রথম ভিডিওতে আমি তেমনভাবে কিছু পড়াইনি। 30 মিনিটের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই চ্যাপ্টারে কি কি পড়ানো হবে, কি কি রয়েছে, কি কি টপিক রয়েছে, কোন কোন সূত্র রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর একটা বেসিক ধারণা, তোমাদের গ্যাসের সম্পর্কে বেসিক ধারণা তৈরি করার চেষ্টা করেছিলাম আজকে। তো এর আগের ভিডিওতে যেহেতু মোটামুটি একটা উপর ধারণা পেয়ে গেছো, আজকের ভিডিওতে একদম চ্যাপ্টারে ঢুকবো। প্রথম যে তোমাদের সূত্র রয়েছে বয়েলের সূত্র, তো সেই সূত্র নিয়ে আলোচনা করব এবং সেই সূত্র আলোচনা করার পাশাপাশি সেই সূত্রের গাণিতিক রূপ, সেই সূত্র থেকে কি কি অঙ্ক আসে, সেই সূত্র থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। এই ভিডিওতে আমার উদ্দেশ্য হবে যাতে করে সাধারণ ছেলেমেয়ে খুব ইজিলি ভৌতবিজ্ঞানকে বুঝতে, পড়তে এবং লিখতে পারে। আর অবশ্যই তোমরা যাতে কি করে ম্যাক্সিমাম নাম্বার অ্যাচিভ করতে পারো সেই বিষয়ে আমি অবশ্যই লক্ষ্য রাখবো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো করে দেখা হয়ে থাকে, যদি ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে যদি দেখো এবং বাড়িতে একটু ভালো করে পড়ো, তাহলে একদম বেসিক্স তো ক্লিয়ার হবেই, তার সঙ্গে সঙ্গে কঠিন অঙ্কগুলো করার একটা উদ্যম তোমাদের মধ্যে তৈরি হবে, তোমাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে, এটা আমি তোমাদের কথা দিলাম। তো আর বেশি কিছু কথা বাড়াবো না, আজকের লেকচার শুরু করছি, বয়েলের সূত্রর আলোচনা শুরু করছি। তো এই সূত্র আলোচনা শুরু করার আগে আগের ভিডিওতে, আগের লেকচারে যা যা পড়ানো হয়েছিল 3-4টে কথা বা 3-4টে লাইনের মাধ্যমে আমি তোমাদেরকে একটু জাস্ট ওয়ার্ম আপ করিয়ে দিই। ওয়ার্ম আপ করলে কি হবে, লিঙ্কটা বুঝতে পারবে আর কি। আমরা মূলত এখানে গ্যাসের 4টে ধর্মের কথা পড়েছিলাম। 4টে ধর্মের কথা কি কি ছিল? 4টে ধর্মের মধ্যে ছিল গ্যাসের ভর বা গ্যাসের পরিমাণ। গ্যাসের ভর বা গ্যাসের পরিমাণকে আমরা মোল দিয়ে প্রকাশ করেছিলাম, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি। তারপরে আমরা পড়েছিলাম গ্যাসের আয়তন, যেটাকে আমরা ভলিউম বলে জানি, ভলিউমকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তারপরে আমরা পড়েছিলাম গ্যাসের চাপ। গ্যাসের চাপকে ইংরেজিতে প্রেসার বলা হয়, প্রেসারকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তারপরে পড়েছিলাম গ্যাসের তাপমাত্রা, তাপমাত্রাকে টি দিয়ে প্রকাশ করা হয়, টেম্পারেচার। ঠিক আছে। আর আমরা এটাও দেখেছিলাম যে এই যে গ্যাসের ধর্মগুলো আমি নিজের মতো করে চেঞ্জ করতে পারি। এখন ঘটনা হচ্ছে, তুমি একটা স্পেসিফিক ধর্ম বা স্পেসিফিক চলরাশিকে যখন তুমি চেঞ্জ করো, আমি চলরাশি বলছি কেন, কারণ ভর, আয়তন, চাপ এগুলো কিন্তু যেমন করে খুশি তুমি চেঞ্জ করতে পারছো। আর যদি তুমি একটা ধর্মের পরিবর্তন যদি করো, তাহলে আর একটা ধর্ম অটোমেটিক পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে না হবে সেগুলো আগের ভিডিওতে ডিসকাশন অলরেডি করা হয়ে গেছিল। ঠিক আছে। এখন একটা ধর্মের যদি পরিবর্তন করো, তাহলে আরেকটা ধর্মের পরিবর্তনটা কি রকম ভাবে হবে? সমানুপাতে হবে না ব্যস্তানুপাতে হবে? একটা বাড়ালে অন্যটা বাড়বে নাকি অন্যটা কমবে? এগুলো তো বিজ্ঞানীরা সূত্র দিয়ে আবিষ্কার করেছিল এবং সেই সূত্রগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, সেই সূত্রগুলো পড়তে হবে। সেগুলো এখানে বলা আছে যে এই 4টি পরিমাপযোগ্য ধর্মের ভিত্তিতে গ্যাসীয় পদার্থের বিভিন্ন সূত্র আবিষ্কৃত হয়েছে এবং এই সূত্রগুলো তোমাদের স্বাভাবিক তোমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে। তো আর আমি লাইন পড়ছি না, আগের ভিডিওতে পড়া হয়েছে। এই 4টা ধর্মের কথা তোমরা মোটামুটি রিমাইন্ড হয়ে গেছে। এবারে আসি বয়েলের সূত্র। এই 4টে ধর্মের কথা আমি এখানে লিখেছি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার আর অ্যামাউন্ট। ঠিক আছে। প্রেসারকে আমি কি দিয়ে প্রকাশ করব? প্রেসারকে আমি অবশ্যই পি দিয়ে প্রকাশ করব। প্রেসারকে আমি পি দিয়ে প্রকাশ করব। গ্যাসের ভলিউম বা আয়তনকে আমি ভি দিয়ে প্রকাশ করব। টেম্পারেচারকে আমি টি দিয়ে প্রকাশ করব। আর গ্যাসের অ্যামাউন্টকে মোল দিয়ে প্রকাশ করব বা এন দিয়ে প্রকাশ করব। ঠিক আছে। এখন বয়েলের সূত্র কি নিয়ে যারা যারা আগের ভিডিও দেখে রেখেছো, তারা নিশ্চয়ই, আমি সেখানে আলোচনা করেছি যে বয়েলের সূত্র যখন আলোচনা করা হবে তখন রিলেশনটা মূলত প্রেসার আর ভলিউমের সাথে করা হবে। পি এর সঙ্গে ভি এর সম্পর্ক তখন বের করা হবে। আর যখন আমি প্রেসারের সঙ্গে ভলিউমের সম্পর্ক বের করব বা প্রেসারের সঙ্গে ভলিউম বা চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক যখন স্টাডি করব, তখন বাকি যে দুটো ধর্ম রয়েছে অর্থাৎ টেম্পারেচার বা অ্যামাউন্ট, টেম্পারেচার বা গ্যাসের পরিমাণ, এটাকে কিন্তু আমি ফিক্সড ধরবো, এটাকে আমি স্থির ধরবো। এই যে গ্যাসের টেম্পারেচার এখানে আমার কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে, আর গ্যাসের পরিমাণটাও আমার কনস্ট্যান্ট থাকবে। গ্যাসের পরিমাণটাও আমার কনস্ট্যান্ট থাকবে। আর তোমাদেরকে যেখানে বলা হয়েছিল যদি তুমি গ্যাসের চাপ বাড়াও, তাহলে আয়তনের মানটা কমতে থাকবে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে গ্যাসের চাপের সঙ্গে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাই হচ্ছে আমার বয়েলের সূত্র। ঠিক আছে। আমি জাস্ট এই ধারণাটা তোমাদেরকে আগের ভিডিওতেই দিয়েছিলাম।
এরপর আজকে আমি বিবৃতি দিয়ে ভাষা দিয়ে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, একদম মুখস্থও করাবো, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে P প্রপোর্শনাল টু V এটাই হচ্ছে আমার বয়েলের সূত্র। আর এটা মুখস্থ করার তো কোনো প্রয়োজন নেই, তোমরা তো কমন সেন্স দিয়ে বুঝতেই পেরেছিলে, সেই বেলুনের এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। আচ্ছা, এবারে তুমি যদি বয়েলে তোমাদের সিলেবাসে বয়েলের সূত্র থেকে অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে, বয়েলের সূত্র থেকে অঙ্ক আসে। এখন যদি বয়েলের সূত্র থেকে তোমাকে যদি অঙ্ক করতে হয়, তোমরা জানো, তোমরা বুঝতে পেরে গেছো যে বয়েলের সূত্রটা মূলত গ্যাসের চাপ আর আয়তনকে নিয়ে। তাহলে গ্যাসের চাপ আর আয়তন থেকে যদি অঙ্ক করতে হয়, তাহলে অবশ্যই গ্যাসের চাপের একক কি এগুলো বুঝতে হবে, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা বুঝতে হবে, বায়ুমণ্ডলের চাপ কত হয়, বায়ুমণ্ডলে মোটামুটি গ্যাস নিয়েই ডিল করে, তাহলে বায়ুমণ্ডলের চাপ কত সেটা বুঝতে হবে, কি করে পরিমাপ করা হয় সেটা বুঝতে হবে। তো এইগুলো আমরা আলোচনা করব, তারপরে বয়েলের সূত্রে আমরা ঢুকবো। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্যাস বেসিক্যালি চাপ দিচ্ছে কেন, গ্যাস চাপ দেয় কেন। গ্যাসের মধ্যে কি থাকে, স্বাভাবিক গ্যাসের অণু থাকবে। এখন গ্যাসের অণুর তো কিছু পরিমাণ হলেও ভর থাকবে। হ্যাঁ মানছি, প্রত্যেকটা গ্যাসের মানে বিভিন্ন গ্যাসের অণুর ভর বিভিন্ন হয়, তোমরা জানো। তুমি যদি হাইড্রোজেন গ্যাস নাও, তাহলে হাইড্রোজেন গ্যাসের প্রত্যেকটা অণুর ভর যা হবে, নিশ্চয়ই অক্সিজেন গ্যাসের প্রত্যেকটা অণুর ভর সেটা হবে না, নিশ্চয়ই নাইট্রোজেন গ্যাসের প্রত্যেকটা অণুর ভর সেটা হবে না। এবারে হাইড্রোজেন গ্যাসের অণুর ভর কম হবে, নাইট্রোজেন গ্যাসের অণুর ভর বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভর কম হোক বা বেশি হোক, কিছু হলেও তো ভর থাকবে রে বাবা। তো আমি যে কোনো একটা র্যান্ডাম গ্যাস এর এক্সাম্পল নিচ্ছি, তার আগে একটা আমি গ্যাসের চেম্বার ড্র করি। এটা হচ্ছে আমার গ্যাস চেম্বার, ঠিক আছে, দাঁড়াও, এটা হচ্ছে আমার গ্যাস চেম্বার। গ্যাস চেম্বারের মধ্যে আমাকে কিছু অণুকে ড্র করে দেখাতে হবে। ধরো এটা হচ্ছে একটা গ্যাসের অণু, 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 এটা হচ্ছে গ্যাসের অণু। গ্যাসের অণুগুলো ড্র করে দেখাচ্ছি। এবারে তোমরা যখন বাস্তব মানে গ্যাসের যদি প্রপার্টিগুলো পড়ো, গ্যাসের যদি ধর্মগুলো পড়ো, তাহলে কোনো একটা স্পেসিফিক গ্যাস এর অণুগুলো ভরহীন হয়। ভরহীন বলাটা ঠিক হবে, মানে ভর নগণ্য ভরের হয়। পয়েন্ট নাম্বার 1, নগণ্য ভরের হয়, ভর শূন্য কিন্তু হয় না, নগণ্য ভরের হয়, ভর কিছুটা হলেও থাকবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে না কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আদর্শ গ্যাস মানে কি? পড়ানো হবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন আদর্শ গ্যাস বাস্তব গ্যাস তুমি একটা গ্যাসই ভাবো, পরে আলোচনা করবো আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে, তোমাদের সিলেবাসে রয়েছে। এখন তুমি নর্মাল গ্যাস ভাবো, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এখন ধরো এই যে অণুগুলো রয়েছে, এই অণুগুলোর মধ্যে যদি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল যদি কাজ না করে থাকে, তাহলে এই অণুটা নিশ্চয়ই এই অণুর কথা শুনবে না, আবার এই অণু এই অণুর কথা শুনবে না, এই অণু এই অণুর কথা শুনবে না। তাহলে র্যান্ডামলি যে যেদিকে পারবে ছুটবে। তুমি নর্মাল কোনো একটা ঘরে যদি ধূপ জ্বালিয়ে দাও, তাহলে ধোঁয়াটা র্যান্ডামলি চারিদিকে ছড়িয়ে পড়ে। কেন ছড়িয়ে পড়ে? গ্যাস কেন ছড়িয়ে পড়ছে? নিশ্চয়ই গ্যাসের অণুগুলো র্যান্ডামলি এদিক ওদিক মুভ করছে। যদি মুভ করে থাকে, ধরো আমি একটা অণু, এখানে আরেকটা অণু আছে, যদি আমি এই অণুটাকে যদি আকর্ষণ করতাম, তাহলে কি ও র্যান্ডামলি মুভ করতে পারতো? পারতো না। যেহেতু আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, তার মানে এই অণুগুলো র্যান্ডামলি এদিক ওদিক মুভ করে। এবারে বলবে স্যার মুভ কেন করছে? দেখো, রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার মানে নর্মাল ধরো ঘরের যে উষ্ণতা রয়েছে, সেই উষ্ণতাতে কিছু পরিমাণ এনার্জি তার থাকবে, কিছু পরিমাণ থার্মাল এনার্জি তার থাকবে। থার্মাল এনার্জি কি সেটাও পরে ডিসকাস করা হবে। শুধু এটুকু বুঝে রাখো, যেহেতু আমাদের আবহাওয়াটা গরম, গরম থাকলে তাহলে তো কিছু তাপীয় এনার্জি থাকবে, কিছু তাপশক্তি থাকবে। সেই তাপশক্তিটাই এই অণুগুলোকে মুভ করার জন্য প্রয়োজনীয় গতিশক্তির যোগান দেবে। ঠিক আছে, এবারে আমি কি বললাম, এই অণুগুলো র্যান্ডাম এদিক ওদিক মুভ করে, কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তাহলে ধরো সাপোজ করো এই অণুটা এদিক বরাবর ছুটছে, এই অণুটা সাপোজ করো এইদিক বরাবর ছুটছে, এইদিক ছুটছে, এইদিক ছুটছে, সাপোজ করো এইদিক ছুটছে, এইদিক ছুটছে, এইদিক ছুটছে, এটা এদিক ছুটছে, এটা এদিক ছুটছে, এটা এদিক ছুটছে, এটা এদিক ছুটছে, যে যেমন পারছে ছুটছে আর কি। ঠিক আছে, অণুগুলো র্যান্ডামলি এদিক ওদিক মুভ করছে, অণুগুলো জিগজ্যাগ পাথ বরাবর মুভ করছে। সাপোজ করো ধরো একটা অণু নর্মালি এরকম জিগজ্যাগ পাথ বরাবর এমনি 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 যে যেমন করে খুশি মুভ করছে। ঠিক আছে,
এমনি মুভ করলো, এমনি 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 এমনি, যে যেমন করে পারছে মুভ করছে, ঠিক আছে। আমি র্যান্ডম একটা শেপ দেখালাম। এবারে আমি অণুগুলোকে তুলনা করছি একটা একটা নয়, ধরো এই গ্যাসে সাপোজ করো 1000 পিস অণু রয়েছে। এবার অণুগুলো যেহেতু র্যান্ডামলি এদিক ওদিক মুভ করে, তাহলে আমি একটা অণুর সাথে কম্পেয়ার করছি একটা অন্ধ মাছির। মাছি মানে মাছি নর্মাল উড়তে থাকে, অন্ধ মাছি মানে সে দেখতে পাচ্ছে না, সে যেদিক পারছে সেদিকে উড়ছে। এবার যদি ঘরে 1000 খানা মাছি যদি এদিক ওদিক ঘোরাফেরা করে, স্বাভাবিক তারা নিজেদের মধ্যে ধাক্কা খাবে, নিজেদের মধ্যে ধাক্কা খাবে, তার সঙ্গে সঙ্গে এই ঘরের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাবে। ঠিক সেরকম এই যে অণুগুলো তারা যে র্যান্ডামলি এদিক ওদিক যে মুভ করছে, মুভ করার জন্য তাদের সঙ্গে নিজেদের ধাক্কা হবে, তাদের নিজেদেরও ধাক্কা হবে, তার সঙ্গে সঙ্গে পাত্রের দেওয়ালেরও ধাক্কা হবে। ধাক্কা খাওয়ার জন্য স্বাভাবিক যদি এই অণুটা যদি পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়, তাহলে তো ধাক্কা খেলেই তো বল প্রয়োগ করবে। আমি যদি ছুটেই দেওয়ালটাকে ধাক্কা যদি মারি, তাহলে আমার ধাক্কা খাওয়ার জন্য এই দেওয়ালটা তো কিছুটা পরিমাণ বল এক্সপিরিয়েন্স করবে। আর এই বলটাই হচ্ছে গ্যাসের চাপ তৈরি করার জন্য দায়ী। তাহলে এই অণুগুলো যে র্যান্ডামলি এদিক ওদিক মুভ করছিল, র্যান্ডামলি এদিক ওদিক মুভ করার জন্য সে পাত্রের দেওয়ালের সঙ্গে নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেলে একটা ফোর্স তৈরি হচ্ছে, একটা বল প্রয়োগ হচ্ছে, ওই বলটাই হচ্ছে চাপ তৈরি করার জন্য দায়ী। ঠিক আছে, আমি এটাকে মুছে দিই। এবারে এইখানে তুমি একটা টার্ম পড়বে স্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে একটা কথা পড়বে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? ধরো সাপোজ করো একটা অণু যে বেগে ধাক্কাটা মারছে, ধরো আগে একটা দেওয়াল ড্র করি, একটা দেওয়াল, একটা অণু, ধরো এই অণুটা ভি বেগে ধাক্কা মারলো। সাপোজ করো এই অণুটা ভি বেগে ধাক্কা মারলো। যদি এই অণুটা যদি ভি বেগেই ধাক্কা খাওয়ার পরে যদি এই অণুটা যদি ভি বেগেই যদি ফেরত আসে, যদি আমার এই অণুটা যদি ভি বেগেই যদি ফেরত আসে, তাহলে এই যে সংঘর্ষটা হবে সেটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হবে। আপাতত স্থিতিস্থাপক সংঘর্ষ মানে এটুকু মনে রাখো, যদি একটা অণু ধাক্কা খাওয়ার আগে যদি তার বেগ ভি থাকে, ধাক্কা খাওয়ার পরেও তার বেগটা ভি হবে। স্থিতিস্থাপক সংঘর্ষ কি এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে ক্লাস 11-এ। স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে চ্যাপ্টারই রয়েছে, প্রচুর অঙ্ক করতে হবে। তো সবাই তো সায়েন্স নিয়ে পড়বে না, যারা যারা সায়েন্স নিয়ে পড়বে তারা ডিটেলসে পরে জানতে পারবে। এখন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বা যেটুকু কনসেপ্ট লাগবে আমার গ্যাসের আচরণ বোঝার জন্য, সেইটুকু গ্যাসের আচরণ বোঝার জন্য যেটুকু স্থিতিস্থাপক সংঘর্ষের ধারণা লাগবে আমি সেটুকু তোমাদেরকে এখন দেব। তাহলে কি বললাম, স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে যদি গ্যাস অণুর বেগের যদি কোনো পরিবর্তন না হয়, বেগের মানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই সংঘর্ষকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। অর্থাৎ ধরে নাও এই অণুটা এই দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার আগে তার বেগ ছিল ভি, ধাক্কা খাওয়ার জাস্ট পরেও তার বেগের মানটা যদি ভি হয়, অর্থাৎ ধাক্কা খাওয়ার আগে এবং পরে যদি বেগের মানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই সংঘর্ষকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এই যে অণুগুলো র্যান্ডামলি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, র্যান্ডামলি এদিক ওদিক ঘুরে বেড়ালে তারা নিজেদের সঙ্গে ধাক্কা খাবে, তারা পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার আরে ধাক্কাটা কি ধরনের ধাক্কা হবে, সংঘর্ষটা কি ধরনের সংঘর্ষ হবে বলো আমার সঙ্গে? স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও রিপিট করো। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে ধাক্কা খাওয়ার আগে এবং ধাক্কা খাওয়ার পরে যদি বেগের মানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই সংঘর্ষকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। বোঝা গেছে? তো তাহলে এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, ধাক্কা যে খাচ্ছে, ধাক্কা হওয়ার জন্য তো একটা বল প্রযুক্ত হচ্ছে। তুমি যদি একটু ফিজিক্স দিয়ে যদি বুঝতে চাও, দেখো এর কিছু ধরে নাও এর ভর হচ্ছে এম, ধরে নাও এর ভর হচ্ছে, সাপোজ করো এটার ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, তাহলে ভরবেগ হচ্ছে এম ভি।
নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে পড়েছ। প্রথম কথা দেখো, ধাক্কা খাওয়ার আগে ভরবেগ ছিল এই দিক বরাবর, ধাক্কা খাওয়ার পরে ভরবেগ হয়ে গেল এই দিক বরাবর, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে বলা আছে যে ভরবেগের যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই ফোর্স কাজ করবে, কারণ নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে ভরবেগের পরিবর্তনের হার মানেই হচ্ছে ফোর্স। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে, তার জন্য ফোর্স ডেভেলপ হচ্ছে, তার জন্য বল প্রযুক্ত হচ্ছে। আর একক ক্ষেত্রফলে এই যে বলটা প্রযুক্ত হচ্ছে, এই একক ক্ষেত্রফলে বলের মানটাই হচ্ছে গ্যাসের চাপ। বোঝা গেছে? তাহলে গ্যাসের চাপে এখানে কি বলা আছে দেখো তোমরা, গ্যাসের চাপের কথা এখানে কি বলা হচ্ছে, বলছে গ্যাসের অণুগুলি সদা বিচরণশীল। এটুকু তো বুঝতে পেরেছো? এই বিচরণকালে অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে প্রতিনিয়ত স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ কি, এটাও তোমরা বুঝতে পেরেছো? গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে, গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলটা কিন্তু এখানে মেনশন করা হচ্ছে। গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফল কথাটা কেন বলা হচ্ছে? প্রথম কথা, প্রেসার মানে কি? প্রেসার মানে হচ্ছে প্রেসার পি ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল। যদি এ ইজ ইকুয়াল টু 1 যদি এই সমীকরণে বসিয়ে দাও তাহলে অবশ্যই পি ইজ ইকুয়াল টু এফ হবে। তার মানে একক ক্ষেত্রফলে, এই যে বলছি একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল লাগছে সেই পরিমাণ বলটাকেই প্রেসার বলছি। তাই জন্য বলছে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেলে বল প্রযুক্ত হচ্ছে। স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে, অবশ্যই বলটা লম্বভাবে কাজ করছে। তাহলে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্য, স্থিতিস্থাপক ধাক্কা খাওয়ার জন্য প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাকেই গ্যাসের চাপ বলে। আমি আবার রিপিট করছি। প্রথম কথা, প্রেসার ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স বাই এরিয়া, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। যখন তুমি এর মান 1 বসাচ্ছ, অর্থাৎ ক্ষেত্রফলের মান যখন 1 করছো, তখন এফ ইজ ইকুয়াল টু পি হচ্ছে। তাহলে গ্যাসের অণুগুলির প্রতি একক ক্ষেত্রফলে স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে প্রতি একক, প্রথম কথা বল বাই ক্ষেত্রফল মানে হচ্ছে চাপ, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে চাপ। এখন বল প্রযুক্ত কেন হচ্ছে? কারণ পাত্রে দেওয়ালের সঙ্গে ধাক্কা হচ্ছে। ধাক্কাটা কি ধরনের ধাক্কা? না স্থিতিস্থাপক ধাক্কা। তাহলে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটাকেই আমরা গ্যাসের চাপ বলবো, তাকেই আমরা গ্যাসের চাপ বলবো। উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাস অণুগুলির গতিবেগ বাড়লে গ্যাসের চাপও বাড়ে। উষ্ণতা যখন তুমি বাড়াচ্ছ তাহলে স্বাভাবিক থার্মাল এনার্জি বাড়ছে, তাপীয় শক্তি বাড়ছে, তাপীয় শক্তি বাড়লে কাইনেটিক এনার্জি বা গ্যাসের অণুর গতিশক্তি বাড়ছে। গ্যাসের অণুর যদি গতিশক্তি বাড়ে তাহলে গ্যাসের অণুগুলোর স্পিড বাড়ছে, স্পিড বাড়লে ভরবেগ বাড়ছে, ভরবেগ বাড়লে ভরবেগের পরিবর্তনের হার বাড়ছে, আর ভরবেগের পরিবর্তনের হার বাড়লে ফোর্সের মান বাড়ছে, ফোর্সের মান বাড়লে চাপের মান বাড়ছে। গুলিয়ে গেল তো? যারা বুঝতে পেরেছো তারা ভালো, যারা বুঝতে পারছো না লাগবে না, শুধু এটুকু বুঝলেই হবে। উষ্ণতা যখন বাড়ছে তখন থার্মাল এনার্জি বাড়ছে, থার্মাল এনার্জি বাড়ছে মানে কাইনেটিক এনার্জি বাড়ছে, কাইনেটিক এনার্জি বাড়ছে মানে স্পিড বাড়ছে, স্পিড বাড়ছে মানে ভরবেগ বাড়ছে, ভরবেগ বাড়ছে মানে ভরবেগের পরিবর্তনের হারটা বাড়ছে, ভরবেগের পরিবর্তনের হার বাড়লে ফোর্স বাড়ছে, ফোর্স বাড়লে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে ফোর্স বাড়ছে, ফোর্স বাড়লে চাপ বাড়ছে, সিম্পল জিনিস। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে উষ্ণতা যদি বাড়ে তাহলে চাপের মান বাড়বে। বোঝা গেছে? ওটাই লেখা আছে এখানে। উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাস অণুগুলির গতিবেগ বাড়লে গ্যাসের চাপও বাড়ে। বাস। এবারে গ্যাসের চাপের পরিমাপ, গ্যাসের চাপটাকে তো পরিমাপ করতে হবে, কারণ ওই যে বললাম গ্যাসের চাপ থেকে অঙ্ক আছে, বয়লের সূত্র লাগিয়ে তোমাকে অঙ্ক করতে দেবে। এখন অঙ্ক যদি করতে হয় তাহলে গ্যাসের চাপটা কি করে পরিমাপ করা হচ্ছে, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এটা এমসিকিউতে আসতে পারে। তাহলে তোমাকে জেনে রাখতে হবে গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। ওটাই লেখা আছে, গ্যাসের কোনো আবদ্ধ গ্যাসের চাপ ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে, ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। ম্যানোমিটার হলো আংশিক, ম্যানোমিটারে কি লাগবে না, তাও আমি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য কি করে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে চাপ বের করা হয় বা চাপ পরিমাপ করা হয় সেটা আমি বলে দেবো। শুধুমাত্র এটুকু জানলেই হবে, গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। এখন ম্যানোমিটার দু ধরনের হয়, একটা হচ্ছে খোলামুখ ম্যানোমিটার, একটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার। লাগবে না, অতটা ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি ব্লু কালার দিয়ে করে রাখলাম। বোঝা গেছে? বাস এইটুকু জিনিস লাগবে।
তোমাদেরকে আমি কিন্তু বইয়ের লাইন তুলে তুলে পড়াচ্ছি, একটা স্ট্যান্ডার্ড বই ফলো করছি অভিনব প্রকাশনী, কারণ ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অভিনব প্রকাশনীর বইটা ফলো করে। তোমরা যে কোনো প্রকাশনীর বই পড়ে থাকো না কেন, ছায়া প্রকাশনী বলো, প্রান্তিক বলো, যে কোনো প্রকাশনীর বই পড়ে থাকো না কেন, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা বই লেখা থাকে। যদি লেখা থাকে তাহলে ভালো, তোমরা টেক্সট বই খুঁটিয়ে পড়ো। আর যদি না লেখা থাকে তাহলে এই পয়েন্টগুলো নোট করে নিতেই পারো। আমার মনে হয় নিজের খাতায় নোট করে নেওয়া ভালো, কারণ পরীক্ষার আগে তোমার হাতের লেখায় তুমি যে নোটসটা বানিয়েছো, সেই নোটসটা কিন্তু পরীক্ষার আগে রিভিশন করার জন্য তোমাকে খুব হেল্প করবে, ঠিক আছে? তো এই হয়ে গেল চাপ কেন হয় আর চাপ পরিমাপ করা যন্ত্রের নাম কি। এবারে এখানে আসছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার। এইখানে একটা কথা বলা আছে যে 0°C উষ্ণতায় 45 অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে ছিয়াত্তর সেমি উঁচু পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হয়। কি বলছে? 0°C উষ্ণতায় 45 অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ মানে হচ্ছে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ, এটুকু মনে রাখলেই হবে। বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ। কোথা থেকে এলো? কনসেপ্টটা বোঝার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়। যারা যারা ক্লাস 9-এ ফ্লুইড মেকানিক্স পড়েছো, ওই যে তরলের বাংলা নামটা ভুলে যাচ্ছি, আমি একটু ইংরেজিতে পড়াই তো বাংলা নামটার সঙ্গে ঠিক অভ্যস্ত নয়। যারা মোটামুটি তরলের ওই প্রবাহী পড়েছো, এখানে আছে তরলের চাপ, এখানে আছে যে P = HDG হয়। আমি হালকা বলে দিচ্ছি, আবার বলছি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়, কিন্তু বোঝার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমি তোমাদেরকে বোঝাবো, বুঝতে লাগবে এটা। তাহলে শুধু এইটুকু এখানে মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলের চাপটা কত হয় না, 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ হয়। তুমি যদি 45 অক্ষাংশে, তুমি যদি 0°C উষ্ণতাতে 45 অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে যদি যাও, 0°C উষ্ণতাতে 45 অক্ষাংশে যদি সমুদ্রপৃষ্ঠে যদি যাও, তাহলে সেইখানে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপটাই হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ বা 1 atm। বোঝা গেছে? এবারে কেন হচ্ছে এটা বুঝতে হবে, ঠিক আছে? তার আগে এটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে একটা সিম্পল ফ্লুইড মেকানিক্সের বা তরলের একটা সিম্পল জিনিস তোমাকে মনে রাখতে হবে। কি সেটা দেখো। একটা বিকার ড্র করি। ধরো জল আছে, ধরো এতটা জল রয়েছে। এবার আমি দুটো পয়েন্ট ড্র করব। এখানে একটা পয়েন্ট ড্র করছি এ, এইখানে একটা পয়েন্ট ড্র করছি বি। আর এ আর বি পয়েন্টের মধ্যে উচ্চতার ডিফারেন্স হচ্ছে এইচ। এ আর বি পয়েন্টের মধ্যে উচ্চতার ডিফারেন্স হচ্ছে এইচ। এখন তুমি লক্ষ্য করে দেখো, এ পয়েন্টটা ডাইরেক্ট বায়ুমণ্ডলের সঙ্গে কানেক্ট, মানে এ পয়েন্টটা হচ্ছে বায়ুমণ্ডলের সাথে অ্যাটাচড রয়েছে, এর সাথে বায়ুর সংস্পর্শ রয়েছে। তাহলে এ বিন্দুতে যে চাপটা তৈরি হবে সেটা বায়ুমণ্ডলের জন্য তৈরি হবে, ঠিক আছে? তাহলে এ পয়েন্টে চাপ, প্রেসার অ্যাট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেসার, বা যেটাকে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারকে আমরা P0 দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? এবারে আমি সারফেস থেকে বা তরল পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় গেলাম, বি পয়েন্টে এলাম। তাহলে বি পয়েন্টে যে প্রেসার হবে, বি পয়েন্টের যে প্রেসার হবে, বি পয়েন্টের যে প্রেসার হবে, বি পয়েন্টের যে প্রেসার হবে সেটা এ পয়েন্টের থেকে কত পরিমাণ বেশি হবে না, এ পয়েন্টের থেকে HDG পরিমাণ বেশি হবে। এই পয়েন্টের প্রেসার তো হবেই, তার সঙ্গে সঙ্গে H × D × G।
ডিটা হচ্ছে ঘনত্ব, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে বি পয়েন্টের প্রেসার এ পয়েন্টের প্রেসারের থেকে এইচ ডিজি পরিমাণ বেশি হবে। কোনো তরল পৃষ্ঠ থেকে যদি এইচ গভীরতায় যদি নামি, তাহলে আমার প্রেসারটা কত পরিমাণ বৃদ্ধি পায়? না এইচ ডিজি পরিমাণ বৃদ্ধি পায়। এটা বাংলায় লিখে নিতে পারো, সবকিছু বোর্ডে লেখানো পসিবল নয়, বাংলায় লিখে নিতে পারো যে কোনো একটা তরল পৃষ্ঠ থেকে যদি আমি এইচ গভীরতায় নামি তাহলে প্রেসারের মানটা বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? না এইচ ডিজি পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এইখানে প্রেসারটা যদি আমার P0 হয়, এই পয়েন্টে প্রেসারটা যদি আমার P0 হয় বা P0 বলে এটাকে, তাহলে এই পয়েন্টে প্রেসারটা এইচ ডিজি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে P0 তো হবেই, P0 তো হবেই, P0 তো হবেই, তার সঙ্গে এইচ ডিজি যোগ হয়ে যাবে। এই পয়েন্টে প্রেসারটা P0 তো হবেই প্লাস এইচ ইন্টু ডি ইন্টু জি হবে। এইটুকু জিনিস তোমার খেয়াল রাখলেই চলবে, বুঝতে পারছো? এইটুকু জিনিস তোমার খেয়াল রাখলেই হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি লক্ষ্য করে দেখো এই যে পাত্র, এই পাত্রতে তরলটা কিন্তু স্থির অবস্থায় রয়েছে, তরলটা কিন্তু ফ্লো করছে না। এই পাত্রের মধ্যে তরলটা স্থির অবস্থায় রয়েছে, তরলটা কিন্তু ফ্লো করছে না। তরল যেহেতু ফ্লো করছে না, তোমাদেরকে একটা প্রশ্ন করি, তরল কোথা থেকে কোথায় ফ্লো করে? তরল উচ্চচাপ থেকে নিম্নচাপে ফ্লো করে, না তরল নিম্নচাপ থেকে উচ্চচাপে ফ্লো করে? অবশ্যই তরল উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ফ্লো করে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ফ্লুইডটা হচ্ছে ফ্লো করে। এখন এক কাজ করি, আমি একই সমতলে বোঝা যাচ্ছে না, আমি একই সমতলে দুটো আমি সরি বি পয়েন্টটা যে তলে আছে তার সঙ্গে একটা অনুভূমিক লাইন ড্র করলাম, একটা অনুভূমিক রেখা ড্র করলাম, দিয়ে আমি দুটো পয়েন্ট নিচ্ছি। এই পয়েন্টের নাম নিচ্ছি এক্স, এই পয়েন্টের নাম নিচ্ছি ওয়াই। দুটো পয়েন্ট নিয়েছি, একটা পয়েন্টের নাম হচ্ছে এক্স, একটা পয়েন্টের নাম হচ্ছে ওয়াই। তরল যেহেতু ফ্লো করছে না, তরল যেহেতু স্থির অবস্থায় আছে, আমি তোমাদেরকে এইমাত্র বললাম যে তরল সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ফ্লো করে, তরল সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ফ্লো করে। তরল যেহেতু ফ্লো করছে না মানে প্রেসার ডিফারেন্স নেই। যদি প্রেসার ডিফারেন্স থাকতো তাহলে হাই প্রেসারের থেকে লো প্রেসারের দিকে ফ্লো করতো। যেহেতু তরল ফ্লো করছে না, যেহেতু তরল স্থির অবস্থায় আছে, তাহলে এক্স পয়েন্টের প্রেসার যা হবে, বি পয়েন্টের প্রেসার তা হবে, আর ওয়াই পয়েন্টের প্রেসারও তা হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এক্স পয়েন্টের প্রেসার যা হবে, বি পয়েন্টের প্রেসার সেম হবে, আর ওয়াই পয়েন্টের প্রেসারও সেম হবে। কেন সেম হবে? কারণ তরলটা ফ্লো করছে না। তরলটা যেহেতু স্থির অবস্থায় আছে, তরল স্থির অবস্থায় আছে মানে প্রেসার ডিফারেন্স নেই, প্রেসার ডিফারেন্স থাকলেই কিন্তু ওয়াটার ফ্লো করে যেত। বাস, তাহলে এইখান থেকে আমি বুঝলাম যে কোনো একটা সেম তরলের, ফর আমি ইংরেজিতে লিখছি ফর সেম ফ্লুইড বা সেম তরলের, বাংলায় লিখে রাখতে পারো ফর সেম লিকুইড বা একই তরলের জন্য, ফর সেম ফ্লুইড, ফর সেম ফ্লুইড বাংলায় লিখে রাখতে পারো, আমি ইংরেজিতে লিখছি ফর সেম ফ্লুইড, একই তরলের জন্য একই অনুভূমিক তরল রেখা বরাবর অবস্থিত, ফর সেম ফ্লুইড প্রেসার ইজ সেম at same horizontal level। একই অনুভূমিক তলে অবস্থিত প্রত্যেকটা কোনো একটা নির্দিষ্ট তরলের জন্য, বাংলায় লিখো কোনো একটা নির্দিষ্ট তরলের জন্য একই অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুতে প্রেসার সেম হবে, একই অনুভূমিক তলে প্রত্যেকটা বিন্দুতে প্রেসার সেম হবে, একই অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুতে প্রেসার সেম হবে। অর্থাৎ তুমি যদি এখান থেকে এইচ গভীরতায় নামো তাহলে প্রেসার সেম হবে। কত হবে? না P0 প্লাস এইচ ডিজি হবে, বা P0 প্লাস এইচ ইন্টু ডি ইন্টু জি হবে। এখানে ডিটা হচ্ছে ঘনত্ব, ডিটা হচ্ছে ঘনত্ব, ডি হচ্ছে ঘনত্ব, আমি ইংরেজিতে লিখছি ডেনসিটি, ডি হচ্ছে ঘনত্ব, ইংরেজিতে লিখছি ডেনসিটি,
আর জিটা হচ্ছে গ্র্যাভিটি, যার মান হচ্ছে 980 মিটার 900 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাস এইটুকু জিনিস কিন্তু খেয়াল রাখলেই হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট। হুম, নেক্সট। এবার বায়ুমণ্ডলের প্রেসারটা আমি কিভাবে ক্যালকুলেট করব, এটা তোমাকে বুঝতে হবে। বায়ুমণ্ডলের প্রেসার কি করে ক্যালকুলেট করব, দেখো। আগে টেস্ট টিউব নিই। দিলাম টেস্ট টিউব। এরকম টেস্ট টিউব নিলাম। এবার এই টেস্ট টিউবের পুরোটা আমি তরল দিয়ে ফিল করছি। সাপোজ করো আমি পারদ দিয়ে ফিল করব। এই টেস্ট টিউবের পুরোটা আমি পারদ দিয়ে ফিল করলাম, পারদ পারদ। এবারে আমি একটা আইডেন্টিক্যাল কন্টেনার নিচ্ছি, একটা এরকম কন্টেনার নিচ্ছি। দিয়ে এটাকেও পারদ দিয়ে ফিল করছি, এটাকেও পারদ দিয়ে ফিল করলাম। দিয়ে পরে এই টেস্ট টিউবটাকে এখানে আমি উল্টে দেবো, এই টেস্ট টিউবটাকে এখানে আমি উল্টে দেবো। এই টেস্ট টিউবের সাইজটাকে ছোট করবো আগে, দিয়ে এই টেস্ট টিউবটাকে আমি উল্টে দেবো। এই টেস্ট টিউবটাকে আমি উল্টে দেবো। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে কি পড়ালাম, কোনো একটা তরলের সেম হরাইজন্টাল লেভেলে প্রেসার কিন্তু আমার সেম হয়, সেম হরাইজন্টাল লেভেলের প্রেসার কিন্তু সেম হয়। এখন আমি দুটো পয়েন্ট এখানে ড্র করবো, তিনটে পয়েন্ট ড্র করবো। একটা হচ্ছে এখানে এ পয়েন্ট, একটা হচ্ছে এখানে বি পয়েন্ট, একটা হচ্ছে এখানে আমার সি পয়েন্ট। এবারে এ পয়েন্টে প্রেসার কত হবে, দেখো তুমি দেখো এ পয়েন্টটা কিন্তু ডাইরেক্ট বায়ুমণ্ডলের সাথে কানেকশন রয়েছে, মানে এ পয়েন্টটা বায়ুমণ্ডলের উপরে আছে, বায়ুর সাথে কানেকশন রয়েছে, বায়ুর সঙ্গে লেগে আছে। তার মানে এ পয়েন্টের প্রেসার কত হবে, প্রেসার এট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু বায়ুমণ্ডলের চাপ হবে, প্রেসার এট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু বায়ুমণ্ডলের চাপ P0 হবে, প্রেসার এট পয়েন্ট বি ইজ ইকুয়াল টু বায়ুমণ্ডলের চাপ P0 হবে। কিন্তু প্রেসার এট পয়েন্ট পয়েন্ট বি নয়, এটা পয়েন্ট সি অ্যাকচুয়ালি। প্রেসার এট পয়েন্ট সি ইজ ইকুয়াল টু বায়ুমণ্ডলের চাপ P0 হবে, কিন্তু প্রেসার এট পয়েন্ট বি কত হবে, প্রেসার এট পয়েন্ট বি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি হবে। বলবে স্যার এইচ ডি জি কেন হলো, তুমি সাপোজ করো, তুমি সাপোজ করো
এই উচ্চতাটা হচ্ছে এইচ, এই উচ্চতাটা হচ্ছে এইচ। আর আমি জানি কোনো একটা তরলের সারফেস থেকে যদি এইচ গভীরতায় যদি নামি, তাহলে চাপটা এইচডিজি পরিমাণ বৃদ্ধি পায়, চাপটা এইচডিজি পরিমাণ বৃদ্ধি পায়। যেহেতু এর সাথে বায়ুমণ্ডলের কানেকশন ছিল না, এটা বদ্ধ ছিল, তাহলে এখানে চাপটাও আমার বায়ুমণ্ডলের ছিল না। বায়ু তো নেই ভিতরে, ভেতরে বায়ু আছে কি? বায়ু তো নেই। বায়ু যদি না থাকে তাহলে বায়ুর চাপও থাকবে না। তাহলে এখানে চাপ শূন্য। যত নিচের দিকে নামছি, ধরো নাও এইচ পরিমাণ নিচের দিকে নামলাম, তাহলে চাপটাও এইচডিজি পরিমাণ বৃদ্ধি পাবে। এখন এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্টে প্রেসারটা সেম হবে, কারণ এইমাত্র শেখালাম যদি স্থির ফ্লুইড হয়, যদি তরল যদি ফ্লো না করে, তাহলে সেম হরাইজন্টাল লেভেলের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার আমার সেম হবে। এখন প্রেসারটাকে সেম করানোর জন্য সাপোজ করো এইখানে লেভেলটা একটু নিচের দিকে নেমে গেল, লেভেলটা একটু নিচের দিকে নেমে গেল। আচ্ছা, আর ধরে নাও এই উচ্চতাটা হচ্ছে এইচ। এই উচ্চতাটা হচ্ছে এইচ। কি বললাম বুঝতে পারলে? আমাকে প্রেসারটাকে তো সমান করতে হবে, নাহলে তরল তো ফ্লো করে যাবে। এইমাত্র শেখালাম যে সেম হরাইজন্টাল লেভেলে বা সেম অনুভূমিক তলে প্রত্যেকটা পয়েন্টে তরলের প্রেসার সেম হবে। তরলের প্রেসারটাকে সেম করার জন্য ধরে নাও যে এখানে এইচ পরিমাণ নেমে গেল, আর নেমে যায়, বাস্তবে নেমে যায়। যদি এইচ এর মানটা সাপোজ করো, ধরো তাহলে এখানে, এবার এইখানে চাপটা কত, ধরো এইখানে চাপটা কত, এইখানে চাপটা হয়ে গেছে আমার P0, এইখানে চাপটা হয়ে গেছে আমার H ইন্টু ডি ইন্টু জি। আর অবশ্যই P0 ইজ ইকুয়াল টু এইচডিজি হবে। অবশ্যই বায়ুমণ্ডলের চাপ P0 ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি হবে। এবারে যদি এইচ এর মানটা যদি বেশি হতো, সাপোজ করো এইচ এর মানটা যদি বেশি হতো, তাহলে এইখানে চাপটা বেশি হয়ে যেত না? যদি এইচ এর মানটা বেশি হতো, এখানে চাপটা বেশি হয়ে যেত না? আর চাপ যদি বেশি হয়ে যেত, ধরো এখানে চাপ বেশি, এখানে চাপ কম, তরল তো ফ্লো করে যেত, তরল তো ফ্লো করে যেত, তরল তো বয়ে যেত। তরল তো বইছে না, তার মানে ইকুইলিব্রিয়ামে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টে প্রেসার সেম হবে। প্রেসারটাকে সেম করার জন্য তরলটা নিচের দিকে একটু নেমে যাবে। এখন দেখা গেছে যে 0 ডিগ্রি সি উষ্ণতায় আর 45 ডিগ্রি অক্ষাংশে এই যে এইচ এর মানটা হয়, এই যে এইচ এর মানটা হয়, সেটা এইচ এর মানটা হচ্ছে 73 সেমি উঁচু হয় পারদ স্তম্ভের। 76 সেমি উঁচু হয়। এটা যদি পারদ নাও, সাপোজ করো এই ফ্লুইডটা নিয়ে নিয়েছো তুমি পারদ, এই ফ্লুইডটা বা এই ফ্লুইডটা এটা হয় নিয়ে নিয়েছো পারদ বা এইচ জি। এটাকে তুমি যদি পারদ নিয়ে নাও, পারদকে এইচ জি বলে, তুমি লিখে রাখতে পারো, যদি ইংলিশে এটা বুঝতে অসুবিধা হয় লিখে রাখতে পারো। যদি এটা পারদ নাও, তাহলে এই পারদের ডেনসিটি ডি ইজ ইকুয়াল টু কত হয় না 13.6 গ্রাম পার সিসি হয়। তাহলে এই যে তরলের এইচ এর মানটা হবে, এই এইচ এর মানটা 76 সেমি হয়, 76 সেমি হয়। তাহলে এইটাই এখানে বলছে, এইটাই এইখানে বলা আছে যে 0 ডিগ্রি সি উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপ। এই যে এই উচ্চতাটাই হচ্ছে 76 সেমি, আর এটাকেই পারদস্তম্ভ বলা হচ্ছে। আর পারদস্তম্ভের চাপ 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপই হচ্ছে 1 এটিএম। তাহলে 1 এটিএম বা 1 এটিএম বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপ। এটাকে লেখা হয় 76 সেমি এইচজি বলে, লেখা হয় এভাবে, লেখা হচ্ছে এভাবে, ঠিক আছে, এভাবে লেখা হয়। এবারে আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তো এটাকে 760 মিলিমিটারও বলা হয়, এটাকে 760 মিলিমিটারও বলা হয়। এবারে তুমি যদি এই এইচডিজির মানটা যদি ক্যালকুলেট করো, এখানে পরিষ্কার করে ক্যালকুলেট করে দেওয়া আছে, তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ইজ ইকুয়াল টু 76 সেমি পারদস্তম্ভের চাপ ইজ ইকুয়াল টু পারদস্তম্ভের উচ্চতা, এইটাকেই লেখা হচ্ছে এইচ।
এটাকেই লেখা হয়েছে এইচ, পারস্তম্ভের ঘনত্ব এটাকে লেখা হয়েছে ডি, আর অভিকর্ষ ত্বরণ এটাকে লেখা হয়েছে জি। তাহলে এই যে এখানে হলো পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি। এইচ এর মান কত বসানো হয়েছে 76, ডি এর মান কত বসানো আছে এইমাত্র বললাম, ডি এর মান কত হয় না 13.6 গ্রাম পার সিসি হয়। ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, ভরের একক হচ্ছে গ্রাম আর আয়তনের একক হচ্ছে সিসি, ঠিক আছে। তাহলে এখানে মান বসানো হচ্ছে 76 ইন্টু 13.6 ইন্টু 980, এটা এখানে বসানো হয়েছে, দিয়ে মানটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এটা, মুখস্থ রাখতে হবে। তুমি যদি এখানে বসাও 76 ইন্টু 13.6 ইন্টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যদি বসাও, তাহলে এই যে মানটা আসে সেটা 1.013 ইন্টু 10⁶। এরপরে এইটা চাপ, চাপের একক লিখতে হবে, যেহেতু সব আমি সিজিএস এ নিয়েছি তাহলে চাপের এককটাও সিজিএস এ হবে। আর একটু আগে আমি করলাম চাপ মানে কি, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, চাপ মানে হচ্ছে আমার বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের একক কি হবে, তুমি যদি সিজিএস নাও তাহলে এখানে হবে ডাইন, আর একক এটা হবে সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার। আর যদি তুমি এসআই নাও, তাহলে এটা হয়ে যাবে নিউটন, আর একক হয়ে যাবে মিটার স্কোয়ার। তো অনেকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারটা, নিউটন পার মিটার স্কোয়ারটাকে অনেকে নিউটন লেখে ইন্টু মিটার টু দ্য পাওয়ার -2 লেখে, আর এইটাকে অনেকে ডাইন লেখে, আর উপরে উঠে গেলে সেন্টিমিটারটা -2 হয় উপরে উঠে যাবে, এটাও লেখে। তাহলে এইটা হয়ে গেল আমার সিজিএস এ, এইটা হয়ে গেল আমার সিজিএস এ, আর এটা হয়ে গেল আমার এসআই এ, ঠিক আছে। এটা হয়ে গেল আমার সিজিএস এ, আর এটা হয়ে গেল আমার এসআই এ। ওইটা এখানে লেখা আছে দেখো, এই যে বলের সিজিএস একক হচ্ছে ডাইন, এসআই একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার টু দ্য পাওয়ার -2 বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বলে, আর এসআই এ নিউটন পার মিটার স্কোয়ার বলে, এটাকেই পাস্কাল বলা হয়। বোঝা গেছে? তাহলে এই যে এককটা হবে সিজিএস এ যেহেতু করছি, তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার টু দ্য পাওয়ার -2 হবে। এখন সাপোজ করো তোমাকে যে অঙ্কটা দিয়েছে সেখানে সব কিছু সিজিএস এ বলেছে, কিন্তু অ্যান্সারটা তোমাকে এসআই এ বের করতে হবে। তুমি কি করে বের করবে, তুমি? তাহলে আমাকে যদি আলটিমেট অ্যান্সারটা আমাকে এসআই এ বের করতে হয়, তাহলে অবশ্যই সিজিএস আর এসআই পদ্ধতির মধ্যে সম্পর্কটা আমাকে বের করতে পারতে হবে। তাহলে একবারে আমরা শিখব যে কিভাবে চাপের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্কটা বের করা যায়। চলো শেখাচ্ছি। এইখানে তো আর করার জায়গা নেই, করা যাবে এখানে? যাবে না বলা এখানে, এখানে করে দিই, চলো করে দিচ্ছি। দেখো 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, এটাকে লিখতে পারি 1 নিউটন, 1 মিটার স্কোয়ারকে লিখতে পারি 1 মিটার ইন্টু মিটার লেখা যেতে পারে। 1 নিউটনকে লিখতে পারি 10⁵ ডাইন, আর 1 মিটার ইন্টু 1 মিটারকে লিখতে পারি 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল 10⁵, আর এটা হয়ে গেল 10⁴, এটা হয়ে গেল ডাইন, এটা হয়ে গেল সেন্টিমিটার টু দ্য পাওয়ার -2। তাহলে আমার যে ফাইনাল অ্যান্সারটা আসছে সেটা আসছে 10 ডাইন ইন্টু সেন্টিমিটার টু দ্য পাওয়ার -2।
তাহলে 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার টু দ্য পাওয়ার -2। এটাই এখানে লিখবো, এটাই এখানে লিখবো। তাহলে 1 ডাইন, এক মানে বড় একক থেকে ছোট এককে যদি যেতে হয় 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে বড় থেকে যখন ছোটতে যাব 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব। এখন এটা আছে ছোটতে, আমি যাব নিউটন পার মিটার স্কোয়ারে। আমি আসতে চাইছি এখানে নিউটন পার মিটার স্কোয়ারে, আমি আসতে চাইছি নিউটন পার মিটার স্কোয়ারে। যদি 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়, যখন বড় থেকে ছোটতে আসছি তখন 10 দিয়ে গুণ করছি। তাহলে ছোট থেকে বড়তে গেলে 10 দিয়ে ভাগ করবো, অবভিয়াস ব্যাপার এটা। তাহলে একে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার এসআই এ মান চলে আসবে। তুমি যদি একে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা যা আছে থাকবে, 10 টু দ্য পাওয়ার 6 এর জায়গায় 10 টু দ্য পাওয়ার 5 বসবে। তাহলে আমার যে এখানে অ্যান্সারটা আসবে, এটা আসবে 1.013 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5। আর তাই দেখো এখানে আছে 1.01325 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5। কেন? কারণটা হচ্ছে ওই একটাই, কারণটা হচ্ছে একটাই। লিখে দিই আর একবার, 1 নিউটন ইন্টু মিটার টু দ্য পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 10 ডাইন ইন্টু সেন্টিমিটার টু দ্য পাওয়ার -2। বা এখান থেকে ঘুরিয়ে লিখতে পারি, এখান থেকে এটাও লেখা যেতে পারে 1 ডাইন ইন্টু সেন্টিমিটার টু দ্য পাওয়ার -2 গুণ হয়ে যাচ্ছে, তাহলে ভাগ হয়ে আসবে। তাহলে 1/10 নিউটন ইন্টু মিটার টু দ্য পাওয়ার -2। বাস, গল্প শেষ। বোঝা গেছে? ক্লিয়ার? যতবার লিখবে ততবার শিখবে, ঠিক আছে? এবারে আর এইটাকেই আমরা পাস্কাল বলছি, এইটাকেই আমরা পাস্কাল বলছি, এইটাকেই আমরা পাস্কাল বলছি। তো আশা রাখছি তোমরা এটা মুখস্থ রাখতে পারবে, আশা রাখছি তোমরা এটাও বুঝতে পেরেছো বা এটাও বুঝতে পেরেছো। আর সম্পর্কটা আমি তো প্রমাণ করে দেখালাম, বাস এখানে হয়ে গেল। তাহলে এইগুলো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি, দেখো লাইন বাই লাইন বোঝাচ্ছি, আমার পক্ষে যতটা পসিবল আমি ততটাই তোমাদেরকে চেষ্টা করছি ভালো করে পড়ানোর, ঠিক আছে? এবারে চাপের আরো কিছু একক রয়েছে। চাপের বৃহৎ একক হচ্ছে বার, চাপের বৃহৎ একক হচ্ছে বার। পরীক্ষায় প্রশ্ন 1 নম্বর শর্ট কোশ্চেন চলে আসবে। চাপের বৃহৎ এককের নাম কি না? বার। এক বার মানে কি? এক বার মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 5 পাস্কাল, এটাও খেয়াল রাখতে হবে। এক বার মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 5 পাস্কাল। তাহলে এই যে এখানে 10 টু দ্য পাওয়ার 5 পাস্কাল আছে, এই যে 10 টু দ্য পাওয়ার 5 আর এইখানে পাস্কাল, মানে এটাই তো হয়ে গেল একবার, এটাই তো হয়ে গেল একবার। তাহলে এইখান থেকে বুঝতে পারছি এক এটিএম, এইখান থেকে লিখতে পারি এক এটিএম মানে হচ্ছে 1.013 বারও লেখা যেতে পারে। এটাই তো 1 এটিএম এর মান, এ লেখা আছে এখানে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এক এটিএম মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার এক বার মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 5 পাস্কাল। এই 10 টু দ্য পাওয়ার 5 পাস্কাল আছে, তো এটাকে আমি বার লিখলাম। বোঝা গেছে? এবারে আরেকটা চাপের এককের নাম হচ্ছে, ক্ষুদ্র একক হচ্ছে টর। চাপের ক্ষুদ্র একক হচ্ছে টর, এটাও তোমাকে করতে করে রাখতে হবে। চাপের ক্ষুদ্র এককের নাম হচ্ছে টর, ঠিক আছে? তোমরা বইয়ে লেখা আছে দেখবে, টর। এখন এক টর মানে কি? 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ। এক টর মানে হচ্ছে 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ। আর এইমাত্র এখন দেখালাম, দেখো এই যে লিখেছি না, এক এটিএম মানে 76 সেমি এইচজি, 76 সেমি পারস্তম্ভের চাপ। আর 76 সেমি মানেই হচ্ছে 760 এইচজি, মানে 760 মিলিমিটার উঁচু পারস্তম্ভের চাপ। আর 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ মানে হচ্ছে 1 টর। তাহলে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ মানে হচ্ছে 760 টর। তাহলে এটাকে আমি 760 টরও লিখতে পারি, এটাকে আমি 760
টর লিখতে পারি, লিখতে পারি তো? তাহলে 1 ATM মানে 760 টরও কিন্তু হয়, ঠিক আছে? 1 ATM মানে 760 টরও কিন্তু হয়। তাহলে ফাইনালি কি কি লিখলাম, কি কি পড়লাম, কি কি বুঝলাম? কি কি পড়লাম দেখো, 1 ATM আমরা পড়লাম 1 ATM মানে হচ্ছে 1.013 ইন্টু 10⁶। আমার সঙ্গে সঙ্গে তোমরাও লেখো 9 ইন্টু (10⁻⁻²). আমি কেন লিখছি? যাতে করে তোমাদের মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এরপর আমি ছোট থেকে বড় হয়ে যাবো, তাহলে 10 দিয়ে ভাগ করব। এটা ইজ ইকুয়াল টু হয়ে গেল 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে লেখা যেতে পারে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এখন 10⁵ পাস্কাল মানে হচ্ছে 1 বার, এটাকে লেখা যেতে পারে 1 বার, বা তুমি লিখতে পারো 1.013 বার, বা তুমি লিখতে পারো 1.013 বার। আরে 1.013 মানেই তো 1। কেন লিখতে পাচ্ছি? কারণ 1 বার মানে হচ্ছে 10⁵ পাস্কাল। আবার এইখানে লেখা যেতে পারে 1 ATM মানে 76 সেমি এইচজি, 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ, 76 সেমি এইচজি। এটাকে লেখা যেতে পারে 760 mmHg, 760 মিলিমিটার উঁচু পারস্তম্ভের চাপ। আর 1 মিলিমিটার উঁচু পারস্তম্ভের চাপ মানে হচ্ছে 1 টর। তাহলে 760 মিলিমিটার উঁচু পারস্তম্ভের চাপ মানে হচ্ছে 760 টর। কেন? কারণ 1 টর মানে হচ্ছে 1 মিলিমিটার উঁচু পারস্তম্ভের চাপ। এখন দেখো 1 mm Hg মানে কিন্তু HDG, খেয়াল রাখবে কিন্তু 1 mm উঁচু পারস্তম্ভের চাপ মানে 1 mm উঁচু পারস্তম্ভের চাপ মানে HDG বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এই গেল আয়তনের গল্প, এই গেল আমার আয়তনের গল্প। এই গেল আমার আয়তনের গল্প, সরি চাপের গল্প। এইগুলো গেল প্রেসারের গল্প, এগুলো হচ্ছে প্রেসার। এগুলো গেল প্রেসারের গল্প। এবারে পড়বো আয়তনের গল্প। এবারে পড়বো আয়তনের গল্প, ভলিউম। এবারে পড়বো আয়তনের গল্প। দেখো আয়তনের একক কি আছে? প্রথমে সব থেকে প্রচলিত একক হচ্ছে লিটার, সব থেকে প্রচলিত একক হচ্ছে লিটার। এবারে 1 লিটার, 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। এটা খেয়াল থাকে যেন। এটাকে লেখা যেতে পারে 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার। এখন 1 ডেসিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার, খেয়াল রাখবে 1 ডেসিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এইটাকে লেখা যেতে পারে 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব, আর সেন্টিমিটার কিউবকেই সিসি বলে। তাহলে এটাকে 1000 সিসি লিখতে পারি, ঠিক আছে? খেয়াল থাকে যেন। আচ্ছা,
এইখান থেকে আরেকটা লাইন আমি করতে পারি, এই 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার আছে না, এটাকে আমি লিখতে পারি 1 ডেসিমিটার থেকে লিখতে পারি 1 ডেসিমিটার মানে হচ্ছে 1/10 সেন্টিমিটার, 1/10 মিটার। এটাও খেয়াল থাকে যেন। তাহলে এটা হয়ে গেল 1/1000 মিটার কিউব। এটাকে লেখা যেতে পারে 1/1000 মিটার কিউব, মানে 10⁻³ মিটার কিউব। তাহলে এইখান থেকে লেখা যেতে পারে 10⁻³ মিটার কিউব করে রাখবে কিন্তু। দাঁড়াও। এটাকে লেখা যেতে পারে 10⁻³ মিটার কিউব। কেন? কারণ 1 ডেসিমিটার কে লেখা যেতে পারে 1/10 মিটার। এগুলো এককের জিনিস তো খেয়াল রাখবে, একটু লিখে দিচ্ছি উপরে, আমি উপরে লিখে দিচ্ছি। 1 ডেসিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার মানে হচ্ছে 1/10 মিটার। খেয়াল রাখবে, এগুলো কিন্তু বেসিক জিনিস, ক্লাস 9-এ পড়ানো হয়, এগুলো খেয়াল রাখবে। আর এগুলো বলতে হচ্ছে বলেই আমাকে মোটামুটি ভিডিওটা এত বড় হচ্ছে, ঠিক আছে? তাহলে 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার মুখস্থ রাখবে, আর 1 ডেসিমিটার মানে হচ্ছে 1/10 মিটার। তাহলে আমাকে এখানে যেটা মুখস্থ রাখতে হবে, 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব, এটা মুখস্থ রাখতে হবে। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব মানে 10⁻³ মিটার কিউব, এটা মুখস্থ রাখতে হবে। আর এইটাকে 1 সেন্টিমিটার কিউবকে 1000 সিসিও বলে, ঠিক আছে? এটাও খেয়াল রাখবে যে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 সিসি মানে হচ্ছে 1 ml। এগুলো কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? আর এটাকে 1000 ml-ও বলে, এটা হচ্ছে 1 লিটার মানে। এগুলোও কিন্তু খেয়াল রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো এইখানেই ছেলেমেয়েরা ফাঁসে, বুঝতে পারছো? তো এগুলো বারবার ধরে বলছে খেয়াল রাখবে। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব মানে 1000 সিসি মানে 1/1000 মিটার কিউব। এগুলো খেয়াল রাখবে, প্রচুর ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে। তাই জন্য এগুলো বারবার, এখনো বয়লের সূত্রে আসেনি কিন্তু, তাপ আর আয়তনেই এখনো পড়ে আছি। এগুলো বারবার ধরে খেয়াল রাখবে। এই জন্য লেখা আছে দেখো, গ্যাসের আয়তন পরিমাপের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত একক হচ্ছে লিটার। এই লিটার জিনিসটা খেয়াল রাখবে। আয়তনের এককগুলির মধ্যে সম্পর্ক হচ্ছে 1 লিটার মানে 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব, 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 ডেসিমিটার কিউব মানে 1000 লিটার। এটা খেয়াল রাখবে। এইমাত্র করালাম না, এইমাত্র করালাম না যে 1 লিটার 1 লিটার মানে হচ্ছে 1/1000 মিটার কিউব। তাহলে এখান থেকে পাচ্ছ 1 মিটার কিউব মানে 1000 লিটার। খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটাকে প্রচুর, এই জায়গাটা হচ্ছে বারবার ধরে বলছি প্রচুর ইম্পর্টেন্ট, এই জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে, ঠিক আছে? চলো, এখানের গল্প শেষ। এবারে আসছি বয়েলের সূত্র। বয়েলের সূত্রে বিবৃতি কি বলা আছে? আমি কি বললাম, যখন বয়েলের সূত্র যখন পড়বো না,
যখন যে দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বের করব, বয়েলের সূত্র হচ্ছে চাপ আর আয়তন নিয়ে, যখন চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক বের করব তখন বাকি দুটোকে অ্যাজ এ কনস্ট্যান্ট আমি ট্রিট করব, এখন আমার রিলেশন হচ্ছে প্রেসার আর ভলিউমের মধ্যে। যখন চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক বের করব তখন উষ্ণতা আর গ্যাসের পরিমাণকে স্থির ধরবো, কনস্ট্যান্ট ধরবো। আর এইটাকেই কেন্দ্র করে এখানে এই লাইনটা লেখা আছে, দেখো কি লেখা আছে সূত্রের বিবৃতি, স্থির উষ্ণতায় মানে কনস্ট্যান্ট টেম্পারেচার, স্থির উষ্ণতায় মানে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার। ওই যে বললাম কি কি ছিল, পি ছিল, আমার পি ছিল, আমার ভি ছিল, আমার টি ছিল, আমার মোল ছিল। আমাকে রিলেশন কার মধ্যে কার বের করতে হবে, আমাকে রিলেশন বের করতে হবে পি এর সঙ্গে ভি এর। তখন টিটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে বা স্থির থাকবে, তাই জন্য লেখা আছে স্থির উষ্ণতায়। আবার কি লেখা আছে, কোন স্থির ভরের গ্যাসের আয়তন, এবারে কি লেখা আছে স্থির ভরের গ্যাসের আয়তন, পরিষ্কার লেখা আছে স্থির উষ্ণতায়। আবার লেখা আছে নির্দিষ্ট ভরের গ্যাস, নির্দিষ্ট ভর কথাটা লেখা আছে। নির্দিষ্ট ভর কেন লেখা আছে, কারণ গ্যাসের পরিমাণটাও হচ্ছে কনস্ট্যান্ট। আমি কি বলেছিলাম, যখন চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক বের করব তখন বাকি দুটো ধর্মকে আমি কনস্ট্যান্ট ধরবো। তাহলে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যখন তুমি এই দুটোকে কনস্ট্যান্ট করছো তখন সিম্পলি পি এর সঙ্গে ভি এর কি সম্পর্ক, না ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই হচ্ছে আমার সূত্র, পি এর সাথে ভি এর কি সম্পর্ক, না ব্যস্তানুপাতিক সম্পর্ক। পি এর সঙ্গে ভি এর আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই হচ্ছে জিনিস। ঠিক আছে, তাহলে পি এর সঙ্গে ভি এর বা ভি এর সঙ্গে পি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর তোমরা যৌগিক ভেদের উপপাদ্যতে পড়েছো, যৌগিক ভেদের উপপাদ্য তোমাদের পড়ানো আছে যে পি সমানুপাতিক যদি 1/v হয়, তাহলে সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, তাহলে পি ইজ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু ভি। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে পি ইন্টু ভি ইজ ইকুয়াল টু সবসময় কনস্ট্যান্ট হবে, সবসময় কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এবারে আমি যদি উষ্ণতার মান যদি পরিবর্তন না করি, বস্তুর ভর মানে গ্যাসের ভর যদি পরিবর্তন না করি, গ্যাসের পরিমাণ যদি পরিবর্তন না করি, তাহলে ধরে নাও চাপটা, দাঁড়াও ধরে নাও যখন চাপটা P1 তখন আয়তনটা V1, যখন চাপটা P2 তখন আয়তনটা হয়ে গেছে V2, যখন চাপটা P3 তখন আয়তনটা হয়ে গেছে V3, যখন চাপটা P4 তখন আয়তনটা হয়ে গেছে V4। আর আমি কি বলছি, PV ইজ ইকুয়াল টু সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে খেয়াল রাখবে যে P1 V1 এর মান যা হবে, P2 V2 মান তা হবে, P3 V3 মান তা হবে, কারণ চাপ আর আয়তনের গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আর ওটাই তোমার এখানে পরিষ্কার করে মেনশন করা আছে, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V3 ইজ ইকুয়াল টু P2 সরি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3। কেন, কারণ PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা গ্যাসের উষ্ণতা যদি স্থির রাখা হয়, যদি কোনো একটা গ্যাসের ভর যদি স্থির রাখা হয়, তাহলে ওই গ্যাসের চাপ আর আয়তনের গুণফল সবসময় কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। এইখানে আর বলার মতো কিছু নেই। কি লেখা আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হবে, সর্বদা ধ্রুবক হবে। বাস এইটুকু, এইখানের গল্প শেষ। এবারে আরেকটা ফাইনাল জিনিস যেটা খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে এটা বয়েলের ক্ষেত্রে দুটো ধ্রুবক কি কি না, উষ্ণতা আর গ্যাসের ভর। এই দুটো ধ্রুবক তোমাকে খেয়াল রাখতে হবে। আর পিভি এর মাত্রীয় সংকেত, এটা আমি বলছি না, এটা যদি মাত্রীয় সংকেত তোমরা যদি বেস ক্লিয়ার না থাকে তাহলে বুঝতে পারবে না, যারা জানো তারা ইজিলি বের করতে পারবে। আমি এটা অফলাইনে পড়িয়ে দেবো। আর পিভি এর একক কি না, পিভি এর একক হচ্ছে এসআই, পিভি মানে হচ্ছে শক্তির একক, এসআই পদ্ধতিতে জুল আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্গ। এইটুকু জিনিস খেয়াল রাখতে হবে। যারা মাত্রীয় সংকেত বের করতে পারবে তারা নিশ্চয়ই বুঝে গেছো যে পিভি হচ্ছে কার্যের একক বা শক্তির একক। পিভি মানে হচ্ছে কার্যকে প্রকাশ করে বা শক্তিকে প্রকাশ করে, আর শক্তির এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে আর্গ। আর সিজিএস একক আর এসআই এককের সম্পর্কটা হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। বাস।
গল্প শেষ, গল্প শেষ। ঠিক আছে, এখানে আর কিছু নেই। নেক্সট এবারে আছে লেখচিত্র। লেখচিত্র আমাকে ড্র করে দেখাতে হবে। দেখো বয়েলের সূত্রটি লেখচিত্রটা দেখতে কিরকম হবে। আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আমরা জানি যে পি ইন্টু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। দেখো লেখচিত্র নেচারটা দেখতে কিরকম হয়, আমি যদি এক্স ভার্সেস, যদি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় আর এক্স ভার্সেস ওয়াই যদি কার্ভ টানো, তাহলে এটা কিন্তু সমপরাবৃত্তই দেখতে হয়, দেখতে কিন্তু সমপরাবৃত্তাকারই হয়। এবার কেন এটা হয়, এটা বেসিক ম্যাথসের জিনিস, এটা যেহেতু বেসিক লেকচার, আমি অ্যাডভান্সের জিনিস করাচ্ছি না, তাই জন্য আমি এখানে বলতে পারবো না কেন সমপরাবৃত্ত হয়। আমি তোমাদেরকে একটা হিন্টস দিতে পারি, তোমাদেরকে লেখচিত্র ড্রয়িং করানো ক্লাস 7 অঙ্কে শেখানো হয়েছিল। তো তোমরা যদি লেখচিত্র কি করে ড্র করতে হয় এই কনসেপ্ট মেনে যদি পিভি এর লেখচিত্র যদি আঁকো, তাহলে দেখতে কিন্তু এরকমই হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সাপোজ করো পি আর ভি এর, সাপোজ করো পিভি, সাপোজ করো পিভি ইজ ইকুয়াল টু 12। এবার তুমি যদি ড্র করতে যাও, ছকটা যদি ড্র করতে যাও, তুমি যদি এখানে যদি পি লেখো আর এখানে যদি ভি করো, তো দেখো পি এর মান যখন 1 তখন ভি এর মান 12, যখন ভি এর মান যখন পি এর মান যখন 12 তখন ভি এর মান 1। মানগুলো বসিয়ে দেখতে পারো মানগুলো। এখানে থেকে লক্ষ্য করে দেখো পি ইজ ইকুয়াল টু কত আসছে, 12/ভি আসছে। যদি ভি এর মান অসীম হয়ে যায়, যদি ভি এর মান খুব বেশি হয়ে যায়, যদি আমি ভি এর মান এখানে অসীম যদি পুট করে দিই, তাহলে পি এর মান 0 হয়ে যাবে, কারণ 12/অসীম মানে 0। 12/অসীম মানে 0। দেখো এটা যেটা বুঝতে পারছো ভালো, না বুঝতে পারলে অফলাইনে বোঝাবো। তার সঙ্গে সঙ্গে এটুকু বুঝো যে অসীম মানে ধরো 10,000 কোটি, সাপোজ করো অসীম মানে 10,000 কোটি, 10,000 কোটি। যখন 10,000 কোটি দিয়ে 12কে, যখন 10,000 কোটি নিচে থাকবে তখন 12/10,000 কোটি 0-র কাছাকাছি হবে। তাই জন্য যখন ভি এর মান ইনফিনিটি তখন পি এর মান 0 হচ্ছে, যখন ভি এর মান ইনফিনিটি, পি এর মান যখন ইনফিনিটি হবে তখন ভি এর মান 0 হবে। এইভাবে করে করে তোমাকে যেতে হবে। যখন পি এর মান 3 হবে তখন ভি এর মান 4 হবে, যখন পি এর মান 4 হবে তখন ভি এর মান 3 হবে। এমনি করে 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 দেখতে হবে। তখন যে কার্ভটা আমার আসবে না, তখন এই কার্ভটা দেখতে কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে। এই যে কার্ভটা দেখতে এরকম টাইপেরই দেখতে হবে। হচ্ছে না, দাঁড়াও। এটাকেই সমপরাবৃত্তাকার বলা হয়। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিই, তুমি লক্ষ্য করে দেখছো যে এটা প্রায় সমান্তরাল হয়ে গেছে, এটাও কেমন সমান্তরাল টাইপের হয়ে গেছে। কেন? এটা যদি আমার পি অক্ষ হয় আর এটা যদি আমার ভি অক্ষ হয়, ভি এর মান যখন অসীম হবে তখনই পি এর মান 0 হবে। পি এর মান 0 করতে গেলে ভি এর মান অসীম, অসীম মানে যার কোনো শেষ নেই। তাই জন্য কার্ভটা ভি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে গেছে, আবার যখন ভি এর মান 0 করতে চাইছে তখন পি এর মানটা অসীম করতে হচ্ছে। তাই জন্য এখানে আমার পুরো ব্যাপারটা এরকম অসীম হয়ে গেছে, এই যে অসীম হয়ে গেছে, সমান্তরাল হয়ে গেছে। দেখো এখানেও দেখো কেমন সমান্তরাল হয়ে গেছে। তাহলে ভি এর মানটা 0 করতে গেলে পি এর মানটা অসীম হতে হবে, তাই জন্য পি অক্ষে সমান্তরাল হয়ে গেছে। আবার পি এর মানটা 0 করতে গেলে ভি এর মানটা অসীম করতে হবে, তাই জন্য ভি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে গেছে। এইটুকু জিনিস তোমরা কিন্তু খেয়াল রাখতে পারো, ঠিক আছে? এইটুকু জিনিস তোমরা কিন্তু খেয়াল রাখতে পারো। তাহলে পিভি লেখচিত্র দেখতে সমপরাবৃত্তাকার হবে।
এবার T1 T2 কেন T1 বেশি হবে, কেন T2 বেশি হবে, T1 বেশি হবে না T2 বেশি হবে, T1, এটা আমি কিন্তু পরে করাবো, এখন করাবো না। এখন তোমরা করালে বুঝতে পারবে না। জাস্ট শুধু এটুকু মনে রাখবে যে বয়েলের সূত্রতে পিভি যদি লেখচিত্র ড্র করা হয় তাহলে সমপরাবৃত্তাকার হয়। কেন হয় ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশন আমি তোমাদের দিইনি, কারণ সেটা অ্যাডভান্সের জিনিস। শুধুমাত্র এইটুকু খেয়াল রাখলেই হবে যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এরকম কোনো সমীকরণের তুমি যদি কার্ভ ড্র করো তাহলে এটা দেখতে এরকম টাইপেরই হয়। তোমরা জাস্ট ফর ভেরিফিকেশন পারপাস তোমরা কিন্তু এই পয়েন্টগুলো গ্রাফে প্লট করে দেখতে পারো, গ্রাফটা কিন্তু দেখতে এরকমই আসবে। বাস এটুকু জিনিস মনে রাখলেই হবে। আরেকটা লেখচিত্র আছে পিভি ভার্সেস পি লেখচিত্র, পিভি ভার্সেস পি লেখচিত্র। এটা হচ্ছে পিভি, এটা হচ্ছে পি। বয়েল কি বললেন, বয়েল বললেন পিভি এর মানটা কনস্ট্যান্ট থাকবে, আমার পিভি এর মান কোনো চেঞ্জ হবে না, পিভি এর মান কোনো চেঞ্জ হবে না, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। তাহলে পিভি এর মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটা তো সমান্তরাল হবে। এটা তো সমান্তরাল হবে। কারণ কেন সমান্তরাল হবে, তুমি যদি পি এর মান 0 করো তাহলেও পিভি আসছে। তুমি যদি এইখানেও দেখো পি এর এই মানের জন্য পিভির মান যা, এখানেও পিভির মান তা, দেখো না সব সমান্তরাল আসছে, সব সমান্তরাল আসছে, সব সমান্তরাল আসছে, সব সমান্তরাল আসছে, এরকম সমান্তরালই হবে, বুঝতে পারছো? তো পিভি এর সঙ্গে পি এর কার্ভ টানো, বা পিভি এর সঙ্গে যদি ভি এরও যদি কার্ভ টানো না, যদি তুমি ভি এরও যদি কার্ভ টানো তাহলেও আমার, যদি এখানে ভি এরও যদি কার্ভ টানো তাহলে সমান্তরালই আসবে। কেন? কারণ পিভি এর মানটা কনস্ট্যান্ট, পিভি এর মানটা কনস্ট্যান্ট, এটা তোমাকে বুঝতে হবে। যাই হোক, লেখচিত্রটাও মোটামুটি হয়ে গেছে। এবারে আছে তোমার অঙ্ক, এবারে আছে তোমার অঙ্ক, 3টে অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, আগে কোশ্চেনটা করে দিই, অঙ্ক তোমাকে এর পরের ভিডিওতে করাবো, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বয়েলের সূত্রের অঙ্ক করাবো, তার সঙ্গে সঙ্গে চার্লসের সূত্রটা শুরু করব, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ জলের উপরে উঠে আসার সময় তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন? এটা বুঝতে হবে। এটা যদি বুঝতে হয় তুমি, আমি এখানে জলাশয় অলরেডি ড্র করে বসে আছি, ধরো এটা হচ্ছে সেই জলাশয়। আগে বায়ুর বুদবুদটা এখানে ছিল, আগে বায়ুর বুদবুদটা এখানে ছিল, বায়ুর বুদবুদ আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আয়তনটাও বেড়ে গেল। আগে বায়ুর বুদবুদ এইখানে ছোট হয়েছিল, যত সেটা উপরের দিকে উঠছে সেটা বড় হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? তুমি লক্ষ্য করে দেখো, যত উপরের দিকে উঠছি তত এইচ এর মানটা কমছে, যত উপরের দিকে উঠছি তত এইচ এর, এটা দেখো বলছি, ধরো মোটামুটি ছবিটা বুঝতে পেরেছ। এবারে দেখো এইচ গভীরতায় চাপ কত হয়, আমার এইচ গভীরতায় চাপটা কত হয়, এইচ গভীরতায় চাপ হয় পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি। এইচ গভীরতায় চাপ হয় এইচ ডিজি। এইচ এর মান যদি কমতে থাকে তাহলে পি এর মানটাও কমতে থাকছে। যত উপরের দিকে উঠছি এইচ এর মান, যত উপরের দিকে উঠছি এইচ এর মানটা কমছে, যত উপরের দিকে উঠছি এইচ এর মানটা কমছে, যত উপরের দিকে উঠছি এই যে এইচ এর মানটা কমছে, যত উপরের দিকে উঠছি এইচ এর মান কমছে, এইচ এর মান কমলে পি এর মান কমছে। আর বয়েলের সূত্র কি বলছে, যদি পি এর মান কমতে থাকে তাহলে আমার, বয়েলের সূত্র কি বলছে যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। পি এর সঙ্গে ভি এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। পি যদি কমে তাহলে ভিটা কি হবে?
বাড়বে আর আয়তন বাড়বে। তাই জন্য যখন কোনো একটা বায়ুর বুদবুদ জলাশয় থেকে নিচ থেকে যখন উপরের দিকে উঠছে, চাপ কমে যাওয়ার জন্য আয়তনটা বেড়ে যাচ্ছে। এইটুকু হচ্ছে ফান্ডা। এইখানে কি বলেছে একটু পড়ে দেখা যাক। কি বলছে? গভীরতা বেশি হওয়ার জন্য জলাশয়ের তলদেশে উপস্থিত বায়ুর বুদবুদের উপর জলের চাপ বেশি থাকে। জলের চাপ বেশি থাকে, চাপ বেশি থাকলে বুদবুদের আয়তন কম হয়। বুদবুদটি যত উপরে উঠতে থাকে জলের গভীরতা তত কমতে থাকে, মানে এইচ এর মানটা কমতে থাকছে। গভীরতা কমতে থাকলে বুদবুদের উপর জলের চাপও ক্রমশ কমতে থাকে। এই যে করেছি, গভীরতা কমছে ফলে চাপ কমছে, চাপ কমলে এবারে কি বলছে? বুদবুদের মধ্যকার বায়ুর পরিমাণ অপরিবর্তিত থাকে। বায়ুর পরিমাণ তো মানে বুদবুদের ভিতরে যে বায়ুটা ছিল তার পরিমাণের তো কোনো পরিবর্তন হয়নি, তাহলে বায়ুর পরিমাণ অপরিবর্তিত আছে। জলাশয়ের সর্বত্র উষ্ণতা একই ধরে নেওয়া যায়, ধরে নিয়ে দেওয়া হচ্ছে জলাশয়ের সর্বত্র উষ্ণতা সেম। তাহলে আমার যদি ভরটা যদি সেম থাকে, যদি আমার মোল যদি সেম থাকে, যদি আমার n ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট থাকে, যদি আমার টেম্পারেচার T ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে বয়েলের সূত্র অনুসারে PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। যদি মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে, যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে PV ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। P কমলে অবশ্যই V বাড়বে। কি বলছে? তাহলে বুদবুদের উপর জলের চাপ ক্রমশ হ্রাসমান হয়। এর ফলে বুদবুদটির উপর যত উঠতে থাকে ততই তার আয়তন বাড়তে থাকে, অর্থাৎ ঘটনাটি বয়েলের সূত্রানুসারে ঘটে। বাস, সিম্পল জিনিস। কেন বয়েলের সূত্র অনুসারে ঘটছে? কারণ বুদবুদের ভেতরে যে বায়ুটা ছিল তার পরিমাণটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, আর পরিমাণ যদি কনস্ট্যান্ট থাকে, আর আমি ধরে নিচ্ছি জলাশয় সর্বত্র উষ্ণতার মানটা কনস্ট্যান্ট, যদি উষ্ণতা কনস্ট্যান্ট থাকে আর যদি বায়ুর পরিমাণ বা গ্যাসের পরিমাণ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে বয়েলের সূত্র অনুসারে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকছে। বুদবুদ যত উপরের দিকে উঠছে তত গভীরতার মান কমছে, গভীরতার মান কমলে চাপের মান কমছে। আর যেহেতু বয়েলের সূত্র অনুসারে চাপের সঙ্গে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে চাপ কমলে আয়তন বাড়ছে। বাস এইটুকু গল্প। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে বেলুনে ফু দিলে বেলুনের মধ্যকার আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এই যে বেলুনটা রাখা আছে, এখনো সেই বেলুন রাখা আছে, আমি যদি বেলুনে ফু দিই, দেখো আগে কিন্তু যত ফু দিচ্ছি চাপটা বাড়ছে, আরো ফু দিচ্ছি, আরো ফু দিচ্ছি, চাপটা কিন্তু বাড়ছে। চাপ কিন্তু বাড়ছে, কেন চাপ বাড়ছে? চাপ কেন বাড়ছে? আয়তন, দেখো আমি যত ফু দেবো তত আয়তনটা বাড়বে, আয়তন বাড়লে চাপটাও বাড়বে। তাহলে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে এখানে? এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। কেন? আমরা তো বয়েলের সূত্রে পড়েছি যে আয়তন বাড়ালে চাপ বাড়ে, সরি আয়তন বাড়ালে চাপ কমে, আয়তন কমালে চাপ বাড়ে। তাহলে এখানে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে না? দেখো, যখন বয়েলের সূত্র পড়ানো হয় তখন একটা কথা বারবার ধরে বলে দেওয়া হয়েছিল। কি কি ছিল আমার ধর্মগুলো? ছিল পি ছিল, ই ছিল, টেম্পারেচার টি ছিল, আর গ্যাসের পরিমাণ ছিল এন। আমাকে রিলেশন বের করতে হচ্ছিল পি এর সঙ্গে, আমাকে রিলেশন বের করতে হচ্ছিল পি এর সঙ্গে ভি এর। তখন অবশ্যই টেম্পারেচারটা আর এনটা আমার কনস্ট্যান্ট থাকতে হচ্ছিল, এটাও আমার কনস্ট্যান্ট থাকতে হচ্ছিল। এখন আমি যত বেলুনে বাতাস ভরছি, আমি তত আরো ফু দিচ্ছি, মানে ভেতর থেকে আরো কার্বন ডাই অক্সাইড গ্যাস বেলুনের মধ্যে ঢোকাচ্ছি, মানে গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট নেই। যত ফু দিচ্ছি তত গ্যাসের পরিমাণ বাড়ছে, আর গ্যাসের পরিমাণ যত বাড়ছে, যত ফু দিচ্ছি গ্যাসের পরিমাণ বাড়ছে। আর বয়েলের সূত্রে পরিষ্কার বলে দেওয়া আছে এনটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। আমি যত বেশি ফু দিচ্ছি তত বেশি গ্যাসের পরিমাণ বাড়ছে, গ্যাসের পরিমাণ এখানে কনস্ট্যান্ট নেই। তাহলে বয়েলের সূত্র কিন্তু এখানে প্রযোজ্যই হবে না। কেন? কারণ গ্যাসের পরিমাণটাই কনস্ট্যান্ট নেই। বোঝা গেছে? এবারে আসি, দেখো একটি নির্দিষ্ট উষ্ণতায় বেলুনে ফু দিলে বাতাস ভর্তি করলে বেলুনের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভেতরের বায়ুর চাপও বৃদ্ধি পায়। আপাততভাবে এটি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু বয়েলের সূত্র নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। ফু দিলে বাতাস ভর্তি করলে বেলুনের মধ্যে বায়ুর ভর স্থির থাকে না, বরং বৃদ্ধি পায়, ফলে বেলুনের আয়তন ওর ভেতরের বায়ুর চাপ দুই বৃদ্ধি পায়। তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। বাস,
এইটুকু লিখতে পারলেই হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে আসে কোয়েশ্চেন, বোঝা গেছে? তো এই গেল বয়েলের সূত্রের থেকে যে কোয়েশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট ছিল। লাস্ট কিছু অঙ্ক করাতে হবে, 1 ঘন্টা 20 মিনিট অলরেডি হয়ে গেছে। তিনটে অঙ্ক না হয় থাক, আর 3টে অঙ্ক করাচ্ছি না, নেক্সট ভিডিওতে 3টে অঙ্ক করাবো, তার সঙ্গে সঙ্গে আমি চার্লসের সূত্র শুরু করব। আজকের ভিডিওতে এইখানেই সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি আমার চেষ্টা করেছি তোমাদেরকে সহজ জিনিসটাকে সহজভাবে রিপ্রেজেন্ট করার। জিনিসটা তো অবশ্যই সহজ, কঠিন একদমই নয়। তো যতটা ডিটেলসে আমার পক্ষে বলা পসিবল ছিল আমি কিন্তু তোমাদেরকে বলেছি। আই হোপ তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, কারণ তোমাদের শেয়ার তোমাদের, আর অবশ্যই ফিডব্যাক দাও, কারণ তোমাদের ফিডব্যাকই আমাদের আরও ইমপ্রুভ করবে পরের ভিডিওটি আরও ভালো করে তোমাদের সামনে তুলে ধরার জন্য। আজকের মতো এতটাই থাক, বাই, ভালো করে পড়াশোনা করো।